তুমি যত দূরে সরে যাবে তার চেয়ে দ্বিগুণ কাছে টেনে নেব আমি, কারণ আমি তোমার নেশায় আবদ্ধ। এ নেশা থেকে আমায় বঞ্চিত করার অধিকার তোমার নেই জান পাখি। বেঁচে থাকতে যেমন আমার শ্বাস প্রশ্বাসের প্রয়োজন, ঠিক তেমনি আমার তোমাকেও প্রয়োজন। দম বন্ধ লাগে তোমাকে ছাড়া। পৃথিবীর শ্রেষ্ঠ অ্যালকোহল তুমি আমার জন্য, কি করে তোমায় অন্যত্র যেতে দেই বলতে পারো? এতটুকু যথেষ্ট ছিল আমার শিরদাঁড় অবধি কাঁপিয়ে দিতে। লোকটা কি বলে এগুলো? হিন্দি মুভি দেখে ডায়লগ মুখস্থ করেছে নাকি? আমার তো তাই মনে হচ্ছে। একে বিশ্বাস নেই বাপু। দেখুন ভাইয়া, আমায় এসব কথা বলবেন না, ভালো লাগে না। আবার ভাইয়া, তুমি শোধরাবে না পাখি? হতাশ কণ্ঠে বলে আমার পেট চেপে ধরল। আমার শরীর তৎক্ষণাৎ কেঁপে উঠল। অস্বস্তিতে সারা শরীর রি করে উঠল, সাথে বড্ড বিরক্তিও লাগলো। লোকটা অলওয়েজ উটপটাং ধান্দা নিয়ে থাকে। অসভ্য নাম্বার ওয়ান। আমাকে ছাড়ুন, আমার অস্বস্তি হচ্ছে। উনি নির্বিকার কণ্ঠে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললেন, সো হোয়াট? আমার ভীষণ রাগ হলো। যতটুকু শক্তি ছিল তা খাটিয়ে বাম হাতের কনুই দিয়ে দিলাম এক ঘুঁতো। ভেবেছিলাম উনি কিছু একটা বলবেন, বাট আফসোস, তা বলা তো দূরে থাক, উল্টো ফিক করে হেসে দিলেন। তার হাসিটা আমি দেখতে পাইনি, তবে কানে শুনেছি। নীল ভাইয়া আমায় হাস্যোজ্জ্বল কণ্ঠে বললেন, ছোট এক পিঁপড়ার ধাক্কায় কি হাতি উল্টে পড়ে তারামণি? খামোখা শক্তিটুকু নষ্ট করে কি লাভ? পিঁপড়ার মতো হাতের গুঁতোয় কি আর আমায় সরানো যায়? তাই বলছি যে জমিয়ে রাখো, পরে অন্য কিছু করতে কাজে লাগবে। আপনি একটা খারাপ লোক। অভিমানী সুরে কথাটা বললাম। থ্যাংক ইউ। হোয়াই থ্যাংক ইউ? প্রশংসা করলে তাই? এইটা প্রশংসা না। আমার কাছে তাই। আরও শক্ত করে চেপে ধরে। আপনি কি আমাকে মেরে ফেলতে চান? এত জোরে চেপে ধরেছেন, আমি তো দম আটকে মরে যাব। আপনার কি দয়া মায়া নেই? না, নেই। অত দয়ার শরীর আমার না। তা থাকবে কেন? তুই তো একটা ভ্যাম্পায়ার। আমার রক্ত চুষে খেতে চাস। তোর দয়া থাকারও কথা নয়। তোর ভ্যাম্পায়ার একটা, অসভ্য বেটা। বিড়বিড় করে কথাগুলো বললাম। এই মেয়ে কি বলছে এসব? ধমক দিয়ে। কই কিছু না তো। বকবক অফ। এখন ঘুমো, ভরে উঠতে হবে। নীল ভাইয়ের খোঁচা খোঁচা দাড়িগুলো আমার ঘাড়ে সূচিয়ের মতো ফুটছে আর কাতুকুতু দিচ্ছে, এবং আমিও মির্গি রুগীর মতো ছটফট করছি। তখনই অসভ্যটা ধমকে বলল, নড়াচড়া করলে তোমার খবর আছে। তোমার অস্বস্তি হোক আর যাই হোক, অভ্যাস করে নাও। সারা জীবন এভাবে তোমায় জড়িয়ে ধরে ঘুমাবো, এই অধিকারটা আমার নিজস্ব। গুড নাইট। বললেই হলো নাকি? খাটাস বেটা। তোকে আমি ডিভোর্স দেব, মামলা করব তোর নামে। বাট কিসের মামলা করা যায়? ও হ্যাঁ, মনে পড়েছে। আমায় কাতুকুতু দেওয়ার জন্য কেস করব। আরও অনেক আছে, আপাতত ওইসব মনে পড়ছে না। মনে মনে এমন বহুত বকবক করলাম। নীল ভাইয়ের গরম নিঃশ্বাস আমার ঘাড়ে এসে বাড়ি খাচ্ছে আর শরীরে অদ্ভুত রকমের কম্পন হচ্ছে। উফ, সে কি অস্বস্তি! একগাদা অস্বস্তি নিয়ে বাধ্য হয়েই আমি ঘুমিয়ে পড়লাম। চোখ তো আর কোনো কিছুই মানে না। ঘুমানোর আগে আমার নিরীহ মনটা শোকাহত হয়ে বলল, আহারে মোর জীবন, নীলের হাতেই হব খুন। এত এত অত্যাচার সইতে আর পারি না। কেউ একটা দড়ি ফেলরে, আমি এখানে থাকুম না। এই যে ঘুমরানি, আর কত ঘুমাবেন? উঠুন উঠুন। কারো এক মিষ্টি কণ্ঠের ডাকে আমার তদ্রা ভাঙল। টিপ টিপ করে চোখ খুলে চিরচেনা মানুষটিকে দেখতে পেলাম। খালি গায়ে দাঁড়িয়ে আছে বেডের পাশে। চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। ঠোঁটে অমায়িক হাসি, ডান গালের তিলটা চকচক করছে। ধবধবে ফর্সা শরীরে বিন্দু বিন্দু জল জমে থাকায় বড্ড সিদ্ধ লাগছে ছেলেটাকে। না চাইতেও আমি মুগ্ধ হতে বাধ্য হচ্ছি। এত সুন্দর কেন উনি? আল্লাহ কি সব সৌন্দর্য এই পুরুষটার মাঝে ঢেলে দিয়েছেন? হ্যালো ম্যাম, আমাকে দেখা শেষ হলে এবার উঠুন, আজান পড়ে গেছে। আমার হুঁশ ফিরল এতক্ষণে। নিজেকে বেহায়া মনে হলো আমার। আমার যে মাঝে মাঝে কি হয়, উফ! এই ছেলে এখন আমাকে খোঁচা মেরে মেরে পচাবে। আষ্টে পৃষ্ঠে চেষ্টা করছি লজ্জাটুকু আড়াল করার। নীল ভাইয়ের দিকে না তাকিয়ে বিছানা ছেড়ে নেমে পড়লাম। বাথরুমের দিকে যেতে নিলে উনি আমার ডান হাতের কবজি ধরে হ্যাঁচকা টান মেরে আমায় নিজের কাছে নিয়ে এসে ঠোঁট টিপে হেসে কানে কানে ফিসফিসিয়ে বলল, কি ব্যাপার বউ? আমায় দেখে বুঝি হুঁশ হারিয়ে ফেলেছ? চোখ সরাচ্ছিলে না? সত্যি করে বলো তো, হ্যান্ডসাম জামাইকে তোমার ভালো লাগতে শুরু করেছে তাই না? বাজে কথা, সরুন তো, দেরি হয়ে যাচ্ছে। আহারে লজ্জা, দাঁত কেলিয়ে। নীল ভাইয়ের এরকম শয়তানি মার্কা কথায় আমার লজ্জার মাত্রা দ্বিগুণ হলো। চোখ মুখ লাল হয়ে এলো আমার। ঠোঁটের কোণে ভেসে উঠল লাজুক হাসি, যা আমি নিজেও আটকাতে পারলাম না।
সত্যি বলতে আমার লজ্জারা লো লেভেল থেকে টপ লেভেলে পৌঁছে গেছে। মস্তিষ্কেও লজ্জানুভূতি কিলিবিলি দিচ্ছে। ইস, কি এক অবস্থা! চোরা দৃষ্টিতে নীল ভাইয়ের দিকে তাকাতেই শরীরের লোম সব দাঁড়িয়ে গেল। স্যাত করে উঠে শিহরণ বয়ে গেল ভেতর ঘরে। নীল ভাইয়ের শীতল দৃষ্টিজোড়া, তীক্ষ্ণ ঠোঁটেও ভীষণ দুষ্ট হাসি। এহেন অবস্থায় কেউ তাকিয়ে থাকলে শুধু লজ্জা কেন, লজ্জার দাদা দাদি নানা নানি, লজ্জার হোল গোষ্ঠী লজ্জায় একেবারে লাল সবুজ হয়ে যাবে। আমার দেরি হয়ে যাচ্ছে, ছাড়ুন। ছাড়তে যে মন চাইছে না বউ। তোমার লজ্জা রাঙা মুখ দেখে পাগল হয়ে যাচ্ছি। অনুভূতিদের স্রোত বয়ে যাচ্ছে প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে, শিরা উপশিরায়। হৃৎপিণ্ড বুকের ভেতর দামামা বাজাচ্ছে। অবাধ্য মন আমায় বলছে তোমার লজ্জা আরও 1000 গুণ বাড়িয়ে দিতে, মিশে যেতে তোমার তপ্ত নিঃশ্বাসে, অস্থির করে দিতে, আমার খুব কাছে টেনে নিতে, স্পর্শ করে দেখতে, আমার মাঝের অস্থিরতা সব তোমার মাঝে ছড়িয়ে দিতে। মন বলছে তোমার ঠোঁটের কম্পনে মিশে যেতে, লাল হয়ে যাওয়া নাকে চুমু এঁকে দিতে। তোমার সর্বোচ্চ লজ্জার রংটুকুর দর্শন পেতে চাইছে মন, শিহরণ ছড়িয়ে দিতে বলছে অবাধ্য মন। বলো তো এখন আমি কি করি? স্ট্যাচু অফ লিবার্টির মতো চুপ মেরে দাঁড়িয়ে হয়ে শুনছি সব। নীল ভাইয়ের হওয়া উচিত একজন লেখক কিংবা কোনো উপন্যাসিক। আজ অবধি কোনো উপন্যাসও পড়িনি, শুনিনি। এতটা কাব্যিক কথাবার্তা কোথা থেকে আসে ওনার? একজন 16 বছর বয়সী কিশোরীর ভাষায় কথা বলে কি আদৌ ওনার মতো অ্যাডাল্ট একজন পুরুষের জন্য পসিবল? আমার কাছে পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে উনি একজন। কি করে পারে এতটা অদ্ভুত হতে, আমাকে অনাকাঙ্ক্ষিতভাবে মুগ্ধ করতে? কি করে? নীল ভাইয়া অন্যরকম ঘোরের মধ্যে চলে গেছেন। ক্রমেই ওনার দৃষ্টিভঙ্গিমা আরও নেশাতুর হয়ে যাচ্ছে। পরিস্থিতি সামলাতে আমি কাপা গলায় বললাম, দেরি হয়ে যাচ্ছে বলে আমায় ঘুম থেকে জাগিয়ে বাজে বকছেন? এখন বুঝি আমাদের দেরি হচ্ছে না? নীল ভাইয়ের ঘোর কাটলো এতক্ষণে। তড়িঘড়ি করে আমায় ছেড়ে দিয়ে মাথা চুলকাতে চুলকাতে বলল, উফ, সরি, যাও গোসল করে নাও, আমি রেডি হয়ে মসজিদে যাব। গোসলের কথা শুনে মেজাজ 440 ডিগ্রি ভোল্টে চলে গেল। লজ্জানুভূতি কেটে গিয়ে রাগানুভূতির সৃষ্টি হলো। বিরক্তি আর রাগে অস্থির হয়ে গেলাম। আপনি আমাকে এত ভোরে গোসল করেন কেন? আমার ঠান্ডা লাগে, শরীরে রক্ত কম, নিউমোনিয়া হয়ে আমি মারা গেলে ক্ষতিপূরণ স্বরূপ কি দেবেন আমার বাবা মাকে? আমার আব্বুর একমাত্র আদরের দুলালি আমি। আপনি আমাকে মেরে ফেলার প্ল্যানিং করেছেন নীল ভাইয়া। কি লাভ আপনার আমাকে মেরে? লাভ তো আছে, তবে তোমাকে মেরে না বাঁচিয়ে রেখে। কি লাভ? অনেক লাভ আছে, সব এখন বলতে পারবো না, তবে তোমায় গোসল করিয়ে আমার লাভ আছে। আমি বললাম, কেমন লাভ? ভুরু কুঁচকে কথাটা বললাম। বিয়ের পর বেশি বেশি গোসল করলে সব হবে আমাদের দুজনেরই, তাই। এইসব আজাইরা কথাগুলো কি মঙ্গল গ্রহ থেকে আবিষ্কার করেন? আজাইরা কেন হবে? আজাইরাই। গোসল করলে সব হয়, এটা কোন হাদিসে লেখা আছে? আছে, পরে তোমায় দেখাবো। এখন তোমাকে বেশি এক্সপ্লেন করতে পারবো না। আপাতত জাস্ট এটা মনে রাখো, ভোরবেলা গোসল করলে শরীর ভালো থাকে, মাইন্ড ফ্রেশ হয়, এছাড়াও পবিত্রতা পাওয়া যায়। সো এর গুরুত্ব অনেক, কচু গুরুত্ব। শালা আমি কিছু বুঝি না ভাবিস? আমাকে প্যারা দেওয়াই তোর আসল থিম। সব গুরুত্ব এগুলো সব বাহানা, খাটাস বেটা। মনটায় আমার কয় তোরে বাথটাব ভর্তি পানিতে টানা 2 দিন চুবাই রাখি, তখন হবে আমার শান্তি। মনে মনে আমাকে মনে মনে গালি না দিয়ে যাও, গোসল করে আসো। আমি অবাক হয়ে চোখ বড় বড় করে তাকালাম। কি করে বুঝলো আমার মনের কথা? কখনো কখনো প্রিয় মানুষটার মুখ দেখলেও বুঝে নেওয়া যায় তার মনের কথা। এত ভেবো না, যাও। এবার আমার চোখ জোড়া আরও কয়েক ইঞ্চি বড় হয়ে গেল, একদম রসগোল্লা টাইপ। কি ব্যাপার বউ, তুমি যাচ্ছ না যে? আবার চোখ বড় বড় করে তাকাচ্ছ। ও বুঝেছি, তোমার হটবরকে খালি গায়ে দেখে তুমি চোখ সরাতেই পারছো না, তাই না? একদম টেনশন নিও না, আমি নামাজ পড়ে আসি। জাস্ট দেন তোমার সামনে আজ গোটা দিন খালি গায়ে বসে থাকবো। তুমি মন ভরে আমার বডি দেখো, কেমন? দাঁত বের করে হেসে। নীল ভাইয়ের কথায় জাস্ট তবদা লেগে গেলাম আমি। ছেলে বলে কি, এতক্ষণ এখানে যা যা হলো তাতে আমি খেয়ালই করিনি, সেভাবে তাকাইও নি ওনার গায়ের দিকে। এত বাজে বকেন কেন? কখন তাকালাম আমি আপনার দিকে? আপনার বডি দেখার কোনো শখ নেই আমার। তা তো এখন বলবেই। ধরা পড়ে গেছো যে আমি আপনার মতো অসভ্য নেই, বুঝেছেন? যত সব। নীল ভাইয়াকে মুখ ভেঙিয়ে আমি বাথরুমে ঢুকে গেলাম। আমার তো খেয়ে কাজ নেই ওনার বডি দেখার। নিজেকে মনে হয় রাজপুত্র ভাবে, তবে এটাও ঠিক নীল ভাইয়া রাজপুত্রের চেয়েও কম না। কাল্পনিক প্রিন্স
চামিংয়ের মতো, ত্রুটিহীন অপূর্ব সুন্দর একটা ছেলে, ভালোবাসার জন্য পারফেক্ট। শুধু যদি রাগটা একটু কমাতো তাহলে আমিও অনেক ভালোবেসে ফেলতাম। লোকটার প্রতি আমার ছোটবেলা থেকেই আকর্ষণ কাজ করে। খরুশ টাইপ স্বভাবটা যদি একটু বদলাতো তাহলে। হঠাৎ আমার ভাবনায় ছেদ ঘটলো। আয়নার দিকে তাকিয়ে কী সব ভাবছিলাম আমি। না না না, ওনাকে ভালোবাসার ভুল করা যাবে না। তেলে জলে মিশ খায় না, ওনার সাথে আমার যায় না, এই কথা ভুললেও চলবে না। কোথায় আমি আর কোথায় উনি? না চাইতেও আমি নীল ভাইয়ের প্রতি দুর্বল হয়ে পড়ছি। আমার মনে রাখা উচিত আগের ঘটনাগুলো। যে একটা মাসুম মেয়ের মন ভাঙতে পারে, সে অ্যাডাল্ট একটা মেয়ের মন ভাঙবে না, তার কি গ্যারান্টি? আমাকে নীল ভাইয়ের থেকে দূরে থাকতে হবে যেভাবেই হোক। এই আবেগ আমায় আর কাবু করতে পারবে না। অনেক কাঁদিয়েছে, কিন্তু এখন আর না। জীবনকে এই সুযোগ আর নিতে দেব না। আমার আবেগ, ভালো লাগা, ভালোবাসা সব ফুরিয়ে গেছে। মেয়েদের মন নরম ঠিকই, কিন্তু সর্বস্ব দিয়ে লড়াই করে যাব মনের সাথে। তবুও নীল ভাইয়ের সামনে মনকে নত হতে দেব না। আর কোনো ভৎসনা চাইব না এই জীবনে। 10 মিনিটে গোসল সেরে নামাজ পড়ে আবার শুলাম। চোখ ঢলছে ঘুমে। নীল ভাইও নেই, এই সুযোগে একটু ঘুমাতে পারবো। আমার জীবনের শ্রেষ্ঠ এক প্রিয় জিনিস হলো আমার ঘুম। এক কথায় আমি ঘুম পড়ি, হি হি হি। ব্যাস, আর দেরি না করে আমি ঘুমিয়ে গেলাম, কিন্তু বেশিক্ষণ আমার ঘুম হলো না। চিরচেনা ডেভিলটা এসে আমার ঘুম ভাঙিয়ে দিল আচমকা। আমি ভেবেছিলাম স্বপ্নের মধ্যে বৃষ্টি হচ্ছে, অথচ আমি উঠে দেখলাম এটা স্বপ্ন না, নীল ভাইয়ের কাজ। উনি আবার মুখে পানি ছিটিয়ে আমার ঘুমের 13টা বাজিয়েছে। কেমনটা লাগে বলেন তো? ভাইয়া, আপনার সমস্যা কি একটু বলবেন? বিরক্তি নিয়ে ঘুমো ঘুমো চোখে। সমস্যা আছে বলেই তো জাগালাম। ওঠো, রুটিন অনুযায়ী। কি এটা তোমার ঘুমের টাইম? জগিংয়ে চলো। আমি পারবো না জগিং করতে, আপনি যান। আমাকে এসব আজাইরা ব্যাপারে টানাটানি করবেন না। এমনিতেও কালকে আপনার দুঃখে ভালো করে ঘুমাতে পারিনি, ভোরে গোসল করিয়েছেন। এখন দয়া করে আমাকে ছেড়ে দেন, আমার ঘুম পাচ্ছে খুব। বলে আমি টুস করে আবার চোখ বুজে নিলাম। খানিক বাদে আমার মুখের ওপর এক গাদা পানি এসে পড়ল। চোখ খুলে দেখি নীল ভাইয়া হাতে খালি পানির পট ধরে, ঠোঁটের রাজ্যে বিজয়ী হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে আছে, যাকে এক কথায় 32 পাটি দাঁত বের করে হাসা বলে। ঘুমাবো বললেই তো ঘুমাতে দেব না বউ, ওঠো আর চলো। দোহাই লাগে, খোদার রহম করুন আমার ওপর। সত্যি অনেক ঘুম পাচ্ছে। আমি জগিংয়ে গেলে নির্ঘাত উষ্টা খেয়ে পড়ে যাব নীল ভাইয়া। শোনো মেয়ে, মিষ্টি মিষ্টি কথা বলছি বলে ভেবো না আমি স্ট্রবেরি। বেশি কথা বাড়িও না, আমার রূপ চেঞ্জ হতে টাইম লাগবে না। অ্যান্ড আই থিঙ্ক ইউ নো অ্যাবাউট ভেরি ওয়েল, সো গো অ্যান্ড গেট রেডি ফাস্ট। ব্যাস, আমার ভেতরের ছিটে ফোটা জেটটুকু কর্পূরের মতো উড়ে গেল। আর বলার বাকি থাকলো না। মন আবার কেমন কেমন কেঁদে উঠল। ইচ্ছে করলো কান্দাইয়া ভাসায় দেই, তাও যদি দুঃখ আমার কমতো। গত দিনের মতো আজকেও ব্লু টি শার্ট, ব্ল্যাক ট্রাউজার আর একখানা সুতি ওড়না পরেছি। সুতি ওড়নায় সেফটি বেশি, এদিক সেদিক সরে যাবে না, যেটা জর্জেট ওড়নার ক্ষেত্রে হয়। আর এই লুচ্চু ব্যাটার সামনে একটু বেশি করে সেফটি মেনটেন করতে হবে। ব্যাটার বড্ড সুকসুক স্বভাব। তারা ফাস্ট দৌড়াও, তোমার চেয়ে বেশি স্পিডে কচ্ছপরা দৌড়ায়, এত স্লো হলে হবে না। আমি নীল ভাইয়ের পেছন পেছন দৌড়াচ্ছি। উনি এত জোরে দৌড়ায় যে তাকে ধরা শুধু মুশকিল নয়, নামুনকিন। তাহলে আমি বা কীভাবে ওনার পাশাপাশি দৌড়াবো? আমি কি সুপারম্যান নীল ভাইয়া যে স্পিডে দৌড়াবো? তাও 5-6 বছর আগে লাস্ট স্কুলে একবার দৌড় প্রতিযোগিতায় দিয়েছিলাম। এত বছরে একবারও আর দৌড়াদৌড়ি করিনি। আমি কিভাবে ফাস্ট করবো? হ্যাঁ, হাঁপাতে হাঁপাতে বললাম। ট্রাই করো, পারবে, তোমার মধ্যে কোনো চেষ্টাই নেই। একে তো আমায় গরুর মতো দৌড় করাচ্ছেন, এখন আবার বদনামও করছেন। আপনি তো খারাপ কেন বলুন তো? হার্টলেস, দয়াহীন ব্যক্তি। বদনাম নয়, তোমাকে ভালো কিছু করার ইনস্ট্রাকশন দিচ্ছি। তোমার নাকি ক্ষুধা পায় না, জগিং করলে ক্ষুধা পাবে, ঘুম ভালো হবে, রক্ত চলাচল ঠিক থাকবে, প্লাস তুমি ফিট থাকবে টোটালি। তোমার ভালোই করছি আমি। আমার মতো ইনোসেন্ট, দয়াভরা হার্ট তোমার নেই, বুঝেছো? থাকলে আমার ভালোবাসা বুঝতে। দরকার নেই আমার আপনাকে। জিন্দিগি তেনা তেনা করে আসছে আমাকে ভালোবাসা বোঝাতে। খেয়ে কাজ নেই আপনাকে ভালোবাসতে যাব। জানতো আমার কানের মাথা খাবেন না। ওকে ফাইন বাই বলেই ভূতের মতো এক দৌড়ে এত দূর গেল যে নিমিষে উনি গায়েব। ওমা, ডেভিলটা আমাকে একা রেখে গেল কই? আমি তো এইদিকে রাস্তা চিনি না, কারণ অনেকগুলো রাস্তা আছে এখানে। নীল ভাই অনেক ঘুরিয়ে পেঁচিয়ে নিরিবিলি রাস্তায় জগিংয়ে আসে। এক এক দিন এক এক রাস্তায় ঢুকে আরেক রাস্তা দিয়ে বের করে আনে। আমি তো হারিয়ে যাব। অনেকখানি চলে এসেছি, আমার মনে নেই কোন দিক দিয়ে এসেছি। এখন আমি বাড়ি ফিরবো কী করে? রাস্তার দুদিকে বড় বড় বট গাছ,
দূরে ধুধু মাঠ, দেখা যাচ্ছে কাশফুলের ঝাড়, ভুতুরে নিস্তব্ধতা চারপাশে। নীল ভাইয়ের মুখে শুনেছি কাছে পিঠে কোথাও শ্মশানঘাট আছে, হিন্দুদের মরা পোড়ায় ওখানে, যদি ভুল করে ওদিকে যাই আর আমাকে যদি ভূতে ধরে। শুনেছি মেয়েদের ওপর নাকি জিন ভূত একটু বেশি আকর্ষিত হয়। ও আম্মু, আমাকে একা রেখে কোথায় গেল বদমাস লোকটা? দৌড়াতে দৌড়াতে এসবই ভাবছিলাম। আস্তে আস্তে গতি বাড়িয়ে সর্বোচ্চ স্পিডে ছুটতে থাকলাম সামনের দিকে, কিন্তু নীল ভাইকে চোখে পড়ছে না। কেয়ারলেস হার্টলেস শালা আমাকে রেখে কেটে পড়েছে হয়তো। আমার ভেতরে খুব ভয় হতে লাগলো। হাজার হোক আমি একটা মেয়ে, 5:30 বাজে মাত্র। এত ভোরে জনমানবহীন জায়গায় থাকাটা আমার জন্য ভীতির বিষয়। বিপদ হোক বা না হোক, এটা আমার ক্ষেত্রে আল্লাহ প্রদত্ত ভয়। গলা খাকিয়ে নীল ভাইয়াকে ডাকতে ডাকতে ছুটছি, কোনো সাড়া নেই তার। এবার আমার কান্না পেয়ে গেল। আরও দ্রুত ছুটলাম আর ডাকতে থাকলাম গলার সর্বশক্তি দিয়ে। এভাবে কমপক্ষে 10 মিনিট দৌড়ানোর পর বজ্জারটার দেখা মিলল। রাস্তার ধারে কৃষ্ণচূড়া গাছের নিচে বসে কিছু কৃষ্ণচূড়া ফুল হাতে নিয়ে নাড়াচাড়া করছেন। আপনি এখানে আরাম করে বসে আছেন, এদিকে আপনাকে গরু খোঁজা করে খুঁজে হয়রান হচ্ছি। আপনার কোনো কমন সেন্স নেই? একা মেয়েকে এভাবে রেখে আসে কেউ? এতই নাকি ইন্টেলিজেন্ট আপনি, অথচ এমন করলেন? তুমি এত তাড়াতাড়ি আসলে কি করে? ভুরু বাঁকিয়ে। ওমা, আপনি জানেন না আমার যে 4টা পাখা আছে, ওটা দিয়ে উড়ে এসেছি। অসহ্য কোথাকার। তুমি নাকি কত বছর দৌড়াওনি, পারো না দৌড়াতে, অথচ এতটা পথ চলে এলে ফাস্ট ফাস্ট। আসল কথা কি জানো? বাঙালি জাত হলো সোজাভাবে বাঁকা, আবার আঙুল বাঁকালে চট করে সোজা। ও রিয়েলি? আর আপনি তো ইংরেজদের জাত, বাঙালিকে শোষণ করা ব্রিটিশ। আমি ইংরেজ না, বাঙালি, কিন্তু তোমার মতো টেরা বাঙালি নই। এখন চলো, লেট হয়ে যাবে। যাব, আগে বলুন আমায় ফেলে আসলেন কেন তখন? তুমি বললে যে তোমার আমাকে দরকার নেই, তাই চলে আসছি। বলেছি বলে চলে আসবেন? আমি যদি হারিয়ে যেতাম? হারালে হারাতে, আমার তাতে কি? ডোন্ট কেয়ার ভাব নিয়ে কথাটা বললো নীল ভাইয়া। কি? তোমার কানে প্রচুর ময়লা জমে কানের ছিদ্র বুঝে গেছে, তাই কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ না। বাসায় গিয়ে কানটা ক্লিন করে নেব আজই, ওকে? আমি ক্যাবলাকান্তের মতো হা করে বড় বড় চোখে চেয়ে রইলাম নীল ভাইয়ের মুখের দিকে। আমার কানে ময়লা? হোয়াট হি সেইড। খেয়াল করলাম নীল ভাইয়া মুখ টিপে হাসছেন। আমার সাথে মজা করে উনি হাসছেন। এই আপনি হাসছেন মানে কি? আমার সাথে ফাজলামি করছেন, ফাজিল লোক একটা। তপ্ত কণ্ঠে কথাটা বললাম। নীল ভাইয়া হাসি যত সম্ভব আড়াল করে বললেন, কখন ফাজলামি করলাম? এটা সত্যি কথা। কিসের সত্যি? হ্যাঁ, আমার কানে কোনো ময়লা নেই, রেগুলার ক্লিন করি, বুঝছেন? সবই বুঝি আপনার মতো। নীল ভাই এবার প্রকাশ্য হেসে দিলেন, কিছু বললেন না আর। বসা থেকে উঠে দাঁড়িয়ে সহাস্যে বললেন, চলো আজকের মতো জগিং শেষ তোমার। বুকে হাত ভাঁজ করে চাপা রাগ নিয়ে দাঁড়িয়ে রইলাম। লোকটাকে কাচ্চা খেয়ে নিতে পারলে পেট শান্তি হতো। যেদিক দিয়ে এসেছিলাম সেদিকে উল্টো হাঁটা দিলাম। নীল ভাইয়া পেছন থেকে আমাকে মিষ্টি করে ডাক দিলেন, মিসেস নওশিন আহমেদ, এদিকে একটু তাকান। আমি পেছনে না তাকিয়ে বললাম, ডোন্ট কল মি নওশিন আহমেদ, আপনার পদবি আমি নেব না। আচ্ছা ঠিক আছে, পেছনে তো তাকাও। আমি পেছনে তাকিয়ে দেখি নীল ভাইয়া হাত ভর্তি কৃষ্ণচূড়া ফুল আমার দিকে বাড়িয়ে দিচ্ছেন। এগুলো তোমার জন্য, তা না? নেব না আপনার ফুল আমি। আমার ফুল মানে? আমি কি গাছ নাকি? এত বকতে কে বলে আপনাকে? মুখ অফ রাখুন। ফুল শুভ্রতার প্রতীক। আমাকে পছন্দ না করলেও সব ফুলই নিশ্চয়ই তোমার পছন্দ। নাও আর রাগ করো না। রাগ করলে তোমাকে একদম পাকা টমেটোর মতো লাগে বোকারানি, দাঁত বের করে হেসে। আমি টমেটো? কোমরে 2 হাত দিয়ে কথাটা বললাম। নীল ভাইয়া হাত ঘড়ির দিকে এক পলক তাকিয়ে ব্যস্ত ভঙ্গিতে বললেন, 6টা বেজে গেছে, চলো চলো, তোমায় পড়াতে হবে, খেতে হবে, কোচিংয়ে যেতে হবে, অনেক কাজ। উনি আমার হাতে ফুলগুলো ধরিয়ে যে দিক দিয়ে এসেছিলেন তার উল্টো দিক দিয়ে চলতে লাগলেন। আমিও তাকে অনুসরণ করে পিছু পিছু হাঁটছি আর ফুলগুলো পর্যবেক্ষণ করছি। ফুলগুলো একদম টাটকা, বেশ সুন্দরও, যা আমায় কিঞ্চিত মুগ্ধ করছে। আমি এক ঝোপা ফুল কানের পিঠে গুজে নিলাম নীল ভাইয়ের অগোচরে। মুহূর্তে রাগ অভিমান গায়েব হয়ে ফুরফুরে হয়ে গেল মন। একটুখানি ভালো লাগা দোলা দিল বুকের ভিতর। ফিনফিনে শীতল হাওয়া, কুয়াশা কাটা ভোর, মৃদু ভেজা কাঁচা রাস্তা, সাথে এক ঝোপা কৃষ্ণচূড়া, আর কি চাই? চলতে চলতে নীল ভাইয়া আমার দিকে এক ঝলক তাকালো, অতঃপর মুচকি হাসলো। তাতে ওনার গালের ডিম্বল দুটো প্রকাশ পেল খানিকটা। জানি না কেন ওই শুভ্র সকালের
অপরূপ পরিবেশটার মতোই সিগ্ধ শান্ত দেখাচ্ছে ওনাকে। লালচে কমলা ফুলগুলির মতোই সুন্দর লাগছে মুখমণ্ডল। ঘামার্ত কপালে লেপ্টে আছে গোটা কয়েক চুল। ফর্সা মুখটার বিন্দু বিন্দু ঘামি যেন মানানসই ওনার সৌন্দর্যের সাথে। বরং বলা যায় এই ঘামগুলোই ওনার সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছে। এই মুহূর্তে যে কেউ ওনার প্রেমে পড়তে বাধ্য। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হচ্ছে না। ভোতা মস্তিষ্ক ভেবে অবাক, এতটা সুন্দর কেন এই ছেলে? একটু কম সুন্দর হলে কি হতো না? আমি আবার ফুলগুলো দেখতে লাগলাম। ওনার দিকে বেশি তাকালে ভোরবেলার মতো আমাকে ক্রিটিসাইজ করবে। যা বজ্জাত লোক এটা। আমি এবার একটুখানি হেসে দিলাম, নিজে আনমনে জানি না কেন। নীল ভাইকে দেখে মুগ্ধ হয়ে নাকি রঙিন কৃষ্ণচূড়ার মায়ায়। বাড়ি ফিরে গতকালের মতোই খুশিয়ে ধরে আমাকে অনেক রকম হেলদি ফুডস গেলালেন নীল ভাইয়া, যার মধ্যে ছিল আপেল, কমলা, সিদ্ধ ডিম আর ছোলা কিশমিশ ভেজানো পানি। আমি ভেজা ছোলা খেতে পারি না, বমি পায়, বাট কিছু করার নেই, কারণ এটা নিলয় আহমেদ, যে কারো কথা শোনে না, নিজের যেতে অটল থাকে সব সময়। খাওয়ানো শেষে নীল ভাইয়া আমায় পড়া গেলাতে লাগলেন। বদ হজম হয় হোক, তাতে ওনার নো চিন্তা। আমাকে টর্চার করতে পারলেই ওনার শান্তি। টানা 2 ঘন্টা যাবত আমি পড়াশোনায় গিললাম। তারপর ভাবি খেতে ডাকলো। আবার ওই খাবার দাবার, খাবারের চিত্র সব মনে ভেসে উঠতে আমার ভীষণ রকম বমি পেয়ে গেল। চলো খেতে ডাকছে সবাই। আমার বমি ব্যস্ত, আপনি যান, আমি খেতে পারবো না নীল ভাইয়া। চোখ মুখ খিচে কথাটা বললাম। আমি বমি ভাব কাটিয়ে দেব, চলো খেতে হবে। কোচিং অনেক টাইম থাকা লাগবে, পরে ক্ষুধা লাগবে। তারা না লাগবে না, প্লিজ ফোর্স করবেন না। তারা আমি যেতে বলছি, জেদ করো না। শক্ত কণ্ঠে কথাটা বলল নীল ভাইয়া। আমি এক পলক অসহায় চাহনিতে চেয়ে দাঁত কটমট করে বললাম, ইউ নো হোয়াট, ইউ আর এ ইরিটেটিং পারসন। তারা চলে যেতেই নীল হুহা করে হেসে উঠল। কোনো এক অজানা কারণে মেয়েটাকে জ্বালাতে মজা লাগে তার খুব, তাই তারাকে বারবার বিরক্ত করে। ওর বিরক্তি ভরা মুখটা নীলের অনেক প্রিয়। হালকা কিছু নাস্তা সেরে আমি রুমে এসে ফ্রেশ হলাম। নীল ভাইয়া রেডি হতে বলেছে আমায়। বাথরুম থেকে বের হয়ে দেখি নীল ভাইয়া পানির গ্লাস হাতে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আমার দিকে গ্লাসটা এগিয়ে দিলেন। ধরো খাও। এটা কি? এটা ইনো, খাও, বমি ভাব সেরে যাবে। তোমার অতিরিক্ত অ্যাসিডিটি, তাই এমন হচ্ছে। আমের কিছু না বলে এক নিঃশ্বাসে পুরোটা খেয়ে নিলাম। খেতে ভালোই মজা। নীল ভাইয়া আলমারির কাবার্ড থেকে আমার জন্য রাখা জামার মধ্যে থেকে একটা বেবি পিঙ্ক জামা বের করলো। উনি আমার জন্য এতগুলো জামা কাপড় কিনেছে যে প্রতিদিন একটা করে পরলেও অন্তত 1.5 মাস লাগবে সবগুলো পরতে। নীল ভাইয়ের নিজের এত জামা কাপড় নেই, অথচ আমার জন্য এতগুলো টাকা নষ্ট করে কিনে রেখেছে। মাঝে মাঝে ক্রেজি স্বভাব দেখে অবাক না হয়ে পারি না। আজকে এটা পরো, সুন্দর লাগবে। ম্যাচিং হিজাব, ওড়নাও আছে, তুমি রেডি হয়ে নাও, আমি রুমেই চেঞ্জ করে নিচ্ছি। আমি হাত বাড়িয়ে নিয়ে বাথরুমে চলে গেলাম। বেবি স্লিক লং কামিজ, হোয়াইট প্লাজো আর হোয়াইট ওড়নার সাথে হোয়াইট হিজাবও আছে। সবগুলোই খুব সুন্দর। জামাতে সুতোর কাজ করা, ওড়নায় জরি বসানো আর অল্প কিছু কাজ লাগানো, হিজাবে স্টোন দিয়ে হালকা ডিজাইন করা। নীল ভাইয়ের চয়েস, এক কথায় জোস। ফুলটু রেডি হতে হতে প্রায় 20 মিনিটের বেশি লেগে গেল। হিজাব পরতে সময় লাগে আমার। আম্মুর কাছে কত গালি খাই এর জন্য। বের হয়ে দেখি নীল ভাইয়া বিছানায় বসে ফোন ঘাঁটছে। ওনাকে দেখে পেট ভরে ক্রাশ খেলাম। আমার সাথে ম্যাচিং করে বেবি পিঙ্ক শার্ট পরেছে। শার্টের হাতা কুনি পর্যন্ত গোটানো, সাদা জিন্স, সাথে ব্রাউন ঘড়ি আর সাজানো গোছানো চুল। ঝুঁকে বসে ফোন টিপসে বিধায় চুলগুলো কপালের অর্ধেক বরাবর ঝুলছে। ফর্সা শরীরের সব রঙই মারাত্মক মানায় ওনাকে। ক্রাশ না খেয়ে যাবো কোথায়? তুমি রেডি? চলুন তাহলে। ওয়েট এ মোমেন্ট। নীল ভাইয়া ড্রয়ার থেকে কি যেন বের করে আনলেন। অতঃপর আমার কাছে এসে আমার বাম হাত টেনে ধরে কালো ঘড়ি পরিয়ে দিলেন। তারপর ঝটপট ড্রেসিং টেবিল থেকে আমার কাজল এনে থুতনিতে সামান্য এঁকে দিলেন। আমার পা থেকে মাথা অবধি স্ক্রল করলেন। তারপর মিষ্টি করে হেসে বললেন, পারফেক্ট, আমার বউয়ের ওপর আর কারো নজর লাগবে না। আমি অবাক কণ্ঠে বললাম, এ যুগে এসব নজর টজর মানেন আপনি? অবভিয়াসলি মানি, আমার ক্ষেত্রে মানি না, তবে তোমাকে নিয়ে কোনো রিস্ক নেওয়া যাবে না। আপনি কি পাবনা ফেরত পাগল ভাইয়া? এই ভাই ভাই করো না তো, বরকে ভাই ডাকতে লজ্জা করে না? চলো, লেট হয়ে যাচ্ছে। কিঞ্চিত রেগে কোচিং সেন্টারে পৌঁছাতে বেশি টাইম লাগলো না আমাদের। সাহেব বাজারে কোচিং সেন্টার, আর এখান থেকে আমাদের বাসার দূরত্ব 20 মিনিটের মাত্র।
কোচিংয়ে ঢুকে অফিসে আমাকে নিয়ে গিয়ে ফর্ম পূরণ করলো নীল ভাইয়া। আমি একরাশ অস্থিরতা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি করে কি করব, কত কত পড়বো, কত পড়া আমার মাথায় রাখবো, অতপর কি আদৌ আমি সুস্থ থাকবো। এটা নাকি নীল ভাইয়ের এক বন্ধুর কোচিং সেন্টার, তাই আমাকে এক্সট্রা কেয়ারে পড়াবে টিচাররা। সবাই আমাকে পড়া ধরবে, নজরে নজরে রাখবে। ভাবলেই আমার বুকটা ফেটে যাচ্ছে কষ্টে। একজন টিচার আমার ক্লাসরুমটা দেখিয়ে দিলেন। নীল ভাইও আমার সাথে আসলেন। ক্লাসরুমে ঢুকে একটা মেয়ের পাশে আমাকে বসিয়ে দিয়ে বললেন, 11:30টায় ছুটি হবে, কোথাও যেও না একা একা, আমি তোমাকে নিতে আসবো। যদি একটু দেরি হয় তো ওয়েট করো, আচ্ছা। ক্লাসরুমে 8-10 জন স্টুডেন্ট আছে। বেঞ্চগুলো দুভাগে ভাগ করা, এক পাশে মেয়ে এক পাশে ছেলে। খেয়াল করে দেখলাম আমার অপোজিট পাশে কয়েকটা ছেলে বসে আছে আর আমাদের দিকে তাকিয়ে আছে, হয়তো আমি নতুন বলে। শেষমেশ ছেলেদের সাথে পড়তে হবে দেখে আমার সত্যি সত্যি চোখ ছলছলে হয়ে গেল। আমি গার্লস স্কুলে পড়েছি ছোট্ট থেকে, ছেলেদের সাথে খুব কম কথাবার্তা বলেছি জীবনে, বিকজ খুবই আনইজি লাগে আমার ছেলেদের দেখলেই। আর আমি রাস্তার যত ছেলে দেখি সবই গাঞ্জাখোর, টোকাই পোলাপান, তাই তাদের ইমেজটা আমার কাছে জঘন্য টাইপস। তারা মন দিয়ে পড়বে ওকে, আমি তাহলে আসি। আমি তৎক্ষণাৎ নীল ভাইয়ার শার্টের হাতটা খামচে ধরে অসহায় কণ্ঠে বললাম, আমি ছেলেদের সাথে পড়বো না নীল ভাইয়া, আমি বাসায় যাব, প্লিজ আমাকে ফেলে যাবেন না। উনি একগাল হেসে বললেন, ধুর বোকা, এত ভয় পেলে চলে, ভার্সিটিতে ছেলে মেয়ে একসাথেই তো পড়ে, এটা কোনো ব্যাপারই না, কিছুদিন গেলে অভ্যস্ত হয়ে যাবে, দেখবে ওরা সবাই তোমার ফ্রেন্ড হয়ে যাবে। আর তোমাকে একটা সিক্রেট বলি শোনো, ছেলেরা অনেক ফ্রেন্ডলি হয়, তোমার দু একটা ছেলে ফ্রেন্ড হলে দেখবে ওরা জয়ার মতো ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছে। আমার এখানে ভালো লাগছে না, আমাকে নিয়ে চলুন। অনুনয় করে কথাটা বললাম। আজকে প্রথম দিন, একটু নার্ভাস লাগবেই বুঝছো, মন খারাপ করো না, শান্ত থেকে এখানে অ্যাডজাস্ট করার চেষ্টা করো, সব কিছু ইজি লাগবে। আর কোনো কিছুর দরকার হলে সবুজকে বলবে, ও আমার ফ্রেন্ড হয়, একদম ভয় পেও না, ওকে। আমি আসি, টেক কেয়ার। নীল ভাইয়া আমাকে বালুচরে ফাঁসিয়ে দিয়ে কেটে পড়লেন। জীবনে প্রথমবার ওনাকে খুব মিস করছি। ইস, যদি আমাকে বাসায় নিয়ে যেত। অতি কষ্টে 2 ঘন্টা কাটালাম কোচিংয়ে। একদিনে যা বুঝলাম, এখানে সবাই ভালোই মেধাবী আর পড়াশোনার প্রেশারটাও এখানে অনেক বেশি। ছুটি হওয়ার পর আমি গেটের সামনে দাঁড়িয়ে নীল ভাইয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। এইখানকার সবই আমার চেনা, স্কুল কলেজে থাকতে এই এরিয়ায় পড়তে আসতাম। একাই যেতে পারবো বাসায়, কিন্তু নীল ভাইয়া যেহেতু আসবে বলেছে, তাই একা যাচ্ছি না। পরে আবার ফায়ারফক্স হবে কিনা, কি শাস্তি দেবে আল্লাহ মালুম। প্রায় 10 মিনিট পর নীল ভাইয়া আসলেন। দেরি হওয়ার কারণে সরি বললেন, অতপর আমাকে নিয়ে পদ্মা গার্ডেনে গেলেন। ভর দুপুরে নদীর পাড়ে আসার কারণ ঠিক বুঝলাম না, তাছাড়া আমি বলিও নি। আমরা এখানে কেন আসলাম নীল ভাইয়া? দুপুর তো হয়েই গেছে, তাই এখানে খাওয়া দাওয়া করতে আসলাম। বাসায় গেলেই তো হতো, অযথা খেতে এত দূর আসতে হলো। তুমি কি জন্মগত এমন নিরামিষ, নাকি আমার সামনে থাকলে এমন হয়ে যাও? এত সুন্দর একটা জায়গা, সবাই আড্ডা দিতে কত পছন্দ করে, আর এখানে তুমি আসার পর প্যাচাল শুরু করেছো। বিয়ের পর থেকে তুমি বেড়াতে যেতে পারোনি কোথাও, তাই তোমাকে নিয়ে বেড়াতে আসলাম। না হলে আবার বলবে আমি তোমাকে খাঁচায় বন্দি করে রেখেছি, আগের মতো লাইফ লিড করতে পারো না। আমি কোনো উত্তর দিলাম না, চুপ থাকাই শ্রেয় মনে করছি। নীল ভাই আর 5টা পুরুষের মতো না, অনেকটা আলাদা। তা না হলে ওরকম একটা কোচিংয়ে ভর্তি করাতো না, আমায় বোরকা পরার জন্য ফোর্স করতো, ইত্যাদি ইত্যাদি। বাকি সব ছেলেদের মতো বউকে দাবিয়ে রাখার স্বভাব ওনার নেই। বাইরে কঠিন হলেও উনি ভেতরে ভেতরে অনেক নরম। হি ইজ এ নাইস গায়। তার মতো ছেলে আমি আমার জীবনে দেখিনি। সৌজন্যতার খাতিরে একগাল হেসে নীল ভাইয়াকে বললাম, থ্যাংক ইউ এতটা ভাবার জন্য। পরের দিনও একইভাবে নীল ভাই আমাকে কোচিংয়ে রেখে আসলেন, নিতেও আসলেন। বাড়ি ফিরে যাবতীয় কাজ সেরে দুপুরে ঘুমালাম। বিকেলে পড়তে বসলাম। সন্ধ্যায় মাত্র আধা ঘন্টা আড্ডা দিয়ে টানা 4 ঘন্টার মতো পড়লাম রাতে। নীল ভাই আমার হোম টিচারের মতো আমাকে সব পড়ায়। আমি বুঝি না লোকটা কি করে আমাকে নিয়ে 4 ঘন্টা বসে থাকতে পারে। বিরক্ত লাগে না নাকি? রাতের খাবারটাও নীল ভাইয়া ডাইনিংয়ে খেতে দেয় না, রুমে এনে আমাকে খাইয়ে দেয়, আর আমি অন্যদিকে পড়ি। জীবনটা 2 দিনে রঙহীন হয়ে গেছে আমার। যেদিকে তাকাই শুধু গাদা গাদা বই আর পড়া। চোখে যেন সর্ষে ফুল দেখছি। সত্যি এত লোড নিতে ভীষণ কষ্ট হচ্ছে আমার। না পারছি কাউকে বলতে, না পারছি সইতে। জয়া তোমার কোচিংয়ে কাল ভর্তি হবে, আমাকে বলতাম। কথাটা কানে যাওয়া মাত্রই আমার চোখ মুখ খুশিতে ভরে গেল। এক লাফে বেড থেকে উঠে চরম উৎসাহ নিয়ে বললাম, সত্যি? বাট হ্যাঁ, তুমি লাফিয়ে উঠলে কেন?
প্রশ্নদীপ্ত চোখে তাকিয়ে। এমনি কিছু না। ব্যাপারটাকে পুরো ইগনোর করে আবার পড়তে বসলাম। আমার বেষ্টু আমার সাথে পড়বে, আমার আর কোনো একাকিত্ব থাকবে না। এর চেয়ে খুশির খবর আর দুটো হয় না। ওর বাড়িতে যাওয়া পড়ে না তেমন, তাই দেখা সাক্ষাৎ হয় না। কাল থেকে রোজ দেখা হবে আমাদের। ওরে কি আনন্দ রে, হি হি হি।